প্রথম জীবনে তো তখন তো আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছিল না, প্রথম ছিল সবই সরকারি বিশ্ববিদ্যালয়, মাত্র 6টা না 7টা। তো সেই ইউনিভার্সিটিতেই পড়েছি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টই আমাদের ছিল না। তো এখন এই বয়সে, অনেকটা পড়ন্তই বলবো, এই বয়সে এসে আমি আবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে গেলাম এবং ছাত্র হয়ে জেলখানা থেকে পরীক্ষা দিলাম। তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কেউ কারাগারে গিয়ে আন্দোলনে জেলখানা থেকে পরীক্ষা দিয়েছেন খুব নজির কম, কারা কর্তৃপক্ষই আমাকে এটি বলেছে। যাই হোক, আমি LLM পরীক্ষাটা দিয়েছি কারাগার থেকে, একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে সে পরীক্ষাটা দিয়েছে। সুতরাং আমার সরকারি বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় দুটারই ছাত্র ছিলাম, এই কারণে আমি গর্বিত। যাই হোক, আজকে 1 বছর বর্ষপূর্তি, যাদের আত্মদান, যাদের আত্মোৎসর্গ আমাদেরকে কমপক্ষে একটু জোর গলায় কথা বলার স্বাধীনতা দিয়েছেন, তারা সেই সমস্ত অকুতভয় যোদ্ধা যারা আজকে আমাদের কাছ থেকে চলে গেছেন, পৃথিবী থেকে যারা চলে গেছেন আরেকটি জগতে, আমি তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এই 16 বছর সময় আমাদের যে কিভাবে কেটেছে, কত দিক থেকে কেমন ভাবে আমাদের বেঁচে থাকা ছিল, এটা বলাই ছিল কঠিন। নিজের কথা অনেক সময় চলে আসে বলতে গেলে, কারণ প্রত্যেকেই একেবারে তৃণমূল গ্রামাঞ্চল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত কারো ফ্যাসিবাদের থাবা থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় ছিল না। গ্রামাঞ্চলে কেউ একটা স্লোগান দিয়েছে, তার আশ্রয় হয়েছে, রাত্রে পুলিশ ঘিরে ফেলেছে, হয় গ্রেপ্তার, তাকে থেকে পালিয়ে গিয়ে বাঁশ ঝাড়ের মধ্যে থাকতে হয়েছে, খালের ধারে থাকতে হয়েছে। এবং 16 বছর জীবনটাই ধরে কেটে গেছে। ভাইকে ধরতে গেছে, বোনের গায়ে হলুদ দিচ্ছে, ভাইকে কেন পাওয়া গেল না? ওই মেয়েটির বিয়ে হবে, তার হলুদ, গায়ে হলুদ, সেখান থেকে মেয়েটিকে ধরে নিয়ে গেছে। সিরাজগঞ্জের একটি ঘটনা, রাত্রি 2টা 2:30টার সময় সাংবাদিককে ডেকে আমাকে এটার প্রতিবাদ করতে হয়েছে। মানে ফ্যাসিবাদ কাকে বলে? কিছু টুকটাক বই পড়েছি, সেখানে যে ধরনের সংজ্ঞা দিয়েছে তার চাইতেও ভয়ঙ্কর পরিস্থিতি আমরা দেখেছি। জাতীয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক আমার ছোট ভাইয়ের মতো, সে যখন রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে তখন থেকে আমি তাকে চিনি। ছাত্র দলের সে একজন খুব বলিষ্ঠ একজন নেতা ছিল, কর্মী ছিল, অত্যন্ত মেধাবী ছিল। তখন তো মাত্র 3টা ইঞ্জিনিয়ারিং কলেজ, তখন এক খুব মেধাবী ছেলে ছাড়া মেডিকেল কলেজ আর ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পাওয়া যায় না। তো যেহেতু তাদের নেতা ছিলাম, বড় ভাই ছিলাম, মিছিল করেছে অনেকদিন আমার সাথে, তারা পরবর্তী বড় হয়েছে, বাইরে আমেরিকাতে গিয়ে পোস্ট গ্রাজুয়েশন করেছে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে টিচার হয়েছে। আমি গ্রেপ্তার হয়েছি আজকের দিন 19শে জুলাই। 19শে জুলাই গ্রেপ্তার হলাম, কারণ আগের দিন রাত্রেবেলা সব শাটডাউন করে দিয়েছে, সমস্ত মোবাইল এবং আমাদের যে কথা বলা হোয়াটসঅ্যাপে সব শাটডাউন। কার সাথে যোগাযোগ করবো? চেয়ারম্যান সাহেব লন্ডন থেকে তিনি বললেন যেভাবেই হোক আমিনুল আর মজদুর সাথে একটু যোগাযোগ করেন, কারণ আজকের দিনে, এটা গতকাল রাত্রে বলেছেন 1 বছর আগে, আজকের দিনে বিএনপি একটা প্রোগ্রাম দিয়েছে প্রেস ক্লাবের সামনে, যেভাবেই হোক আমাদের এই প্রোগ্রামটা সাকসেসফুল করতে হবে। সেটাই হচ্ছে 19শে জুলাই। তো যাই হোক, এখন উনি নানাভাবে চেষ্টা করে আমার সাথে যোগাযোগ করেছেন, আমি আর কোনোভাবেই করতে পারছি না, কারণ যোগাযোগ করতে হলে নর্মাল টেলিফোনে করতে হবে, আর হোয়াটসঅ্যাপে করা যাবে না। আমি একটা নর্মাল টেলিফোন জোগাড় করে, কারণ আমাদের সব তো হোয়াটসঅ্যাপে, কার নাম্বার খুঁজবো আর কোথার থেকে নাম্বার পাবো, কষ্ট করে মজদু আর আমিনুলের নাম্বারটা জোগাড় করে বললাম যে তাড়াতাড়ি ভালো করে অর্গানাইজ করে, যাতে প্রেস ক্লাবের সামনে আমরা একটা ভালো শোডাউন দিতে পারি। আমি এইটা তাদের যোগাযোগ করলাম, তখন আমি নিজেই যাওয়া শুরু করলাম, যে আমি একটু তাহলে আগেই যাই, গেলে পরে ওরা একটু সাহস পাবে, আমার কথা শুনলে আমি প্রেস ক্লাবে আছি, লোকজন আসা শুরু হবে। আমি যাই হোক ঢুকলাম, এর মধ্যে রাস্তায় আরো অনেক ঘটনা হয়েছে, অনেক কিছু হয়েছে। ঢোকার পরে তারপরে তো দেখি বোমাবাজির আওয়াজ, সাউন্ড গ্রেনেড, পুলিশের গুলি, শর্টগানের আওয়াজ, এক ভয়ঙ্কর অবস্থা।
এরপরে আমার মতো একজন মানুষ যাকে একটা স্টিক নিয়ে চলতে হয়, আমাকে একেবারে 50-60 জন পুলিশ ঘিরে নিয়ে চলে গেল। যাই হোক, এইটা হলো অবস্থা। কিন্তু আজকে আমি এই কথাগুলো এই জন্য বলেছি, অনেকে নানাভাবে নানা কথা বলছে যে বিএনপি 142 জন ছাত্র দলের ছেলেই মারা গেছে, আরো মানে টোটাল বিএনপির প্রায় 422 জন বা তার চেয়ে বেশি, 450 মতো মানুষ মারা গেছেন এই আন্দোলনে। নেতৃত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তো সেটা প্রতিনিয়ত 19শে জুলাই পর্যন্ত তো আমাকে কথা বলতে হয়েছে। এই যে নতুন নতুন টার্মস এবং টার্মিনোলজি, এই যে কমপ্লিট শাটডাউন, আমরা তো এই শব্দের সাথে পরিচিত ছিলাম না। এই তরুণরা এই জিনিসগুলো সৃষ্টি করেছে। চেয়ারম্যান সাহেব সাথে সাথে বললেন যে এটা সমর্থন দেন। তারপরে তারা এক একটা কর্মসূচি বিভিন্ন জায়গায় বলছে এখনই ভার্চুয়াল কি প্রেস ব্রিফিং করে সমর্থন দেন। 19শে জুলাই গ্রেপ্তার হওয়া পর্যন্ত, যেদিন থেকে আন্দোলন শুরু, আমার মনে আছে 11ই জুলাই আমার রুম রেড করলো পার্টি অফিস, একটা ছোট্ট রুমে। ওর দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কাটিয়েছে। হঠাৎ কি বলে ডিবি হারুন লোকজন নিয়ে আমার রুম সেখানে সার্চ করে, আমার রুমে ভাই বই ছাড়া আর কিছু থাকে না। ওরা কিভাবে একটা নাটক সাজিয়ে ভিতর থেকে অস্ত্র শস্ত্র বের করে বললো যে রিজভী আহমেদের রুম থেকে এই অস্ত্র শস্ত্র বের করলো। তো হ্যাঁ, তারপরে তো গেল এরকম অবস্থা। তা আমি বুঝলাম যে সরকার কিন্তু মানে এগিয়ে আসছে। এরপরে 16ই জুলাই আবু সাইদ আন্দোলন তীব্র হয়ে যা আমি বলে গেলাম। কিন্তু আমি যে কথাটি বলছিলাম, এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইকবালুর রহমান রোকন আমার খোঁজে 20 তারিখে আগামীকাল কোর্টে দেখা করতে গেছে, এমনি দেখা করার। সে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এই হিসাবে সে ছাত্রদল করতো ছাত্র জীবনে, এখন কোনো সংগঠন বা ইয়ের সাথে কোনো ইয়ে না। সে একটা ফ্রি থিঙ্কার, একবারে মুক্ত মতামত দেয়। নিশ্চয়ই তার মধ্যে একটা রাজনৈতিক দর্শন আছে, জাতীয়তাবাদী দর্শন আছে। আর ওই ছাত্র জীবন থেকে দেশের সম্পর্কিত দেখা করতে এসছে, সৌজন্য সাক্ষাৎ, সামাজিক একটা বিষয়, যে একটা মানুষকে ধরে নিয়ে গেল কালকে, ওইখান থেকে তাকে ধরে নিয়ে গেল। এখন ঘটনাটা শুনুন, দেখুন ফ্যাসিবাদ কিভাবে কায়েম হয়। রাষ্ট্র যে সব নিয়ন্ত্রণে থাকে একজন ব্যক্তির হাতে। ওর পরিচয় নিচ্ছে, তোমার কে ভাই কি কি করে, তো বলেছে আমার বড় ভাই মেজর জেনারেল বগুড়ার জিওসি ছিল। ও তাহলে এখন নেই। যেই প্রথমে জিওসি ছিল, বগুড়ার জিওসি ছিল, তখন একটু দমে গেছে। যখন শুনেছে যে 2 বছর আগে রিটায়ার্ড করেছে, এখন নেই, তখন আবার দুর্ব্যবহার শুরু করলো, ভয়ঙ্কর রকম দুর্ব্যবহার শুরু করলো। এবং কর্নেল মেজর লেভেলের কোন তার ভাগনা ভাতিজা, একজন কর্নেল একজন মেজর বা এই টাইপের, তার একজন হয়তো টেলিফোনও করেছে, এটাকেও পাত্তা দেয়নি। ওসির এত ক্ষমতা যে একজন কর্নেল একটা মেজরকে পাত্তা দেয় না। মেজর জেনারেল শোনার পরে একটু সমীহ করেছে, তারপরে যখন রিটায়ার্ড করেছে তারপর আর নাই, তাকে ধরে নিয়ে চলে গেল। এই যে পরিস্থিতি দেখুন, আমার সামনে আমাদেরকে জেলখানায় পাঠিয়ে দিল, 7 দিন পর আবার 5 দিনের রিমান্ডে নিয়ে আসলো। দেখি একটা বাচ্চা ছেলে আমাদেরকে চাচা বলে ডাকে, মানে একেবারেই বাচ্চা ছেলে আমাদের সামনে, দেখি খোঁড়াচ্ছে এবং চোখ মুখ লাল, হাত পায়ে মানে প্রচন্ড রকমের মানে এক ধরনের ইয়েই করছে আর কি, তার মানে বেদনার যে বহিঃপ্রকাশ সেটা বোঝা যাচ্ছে। একেবারে আরেকটা গারদ, আমরা এক গারদে আছি, আরেক গারদ তাকে নিয়ে আসছে, যে আমাদের বরকতুল্লাহ ভুলু ভাইয়ের ছেলে সানিয়া। বলে বাবা তুমি এখানে, যে চাচা আমাকে খুব খুব মারা মেরেছে। বলে কি এত চমৎকার ছেলে, কিন্তু আমি করেছে ভাতিজা, মনের মধ্যে খুব বেদনার সৃষ্টি হলো যে এরকম একটা বাচ্চা ছেলে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, একটা স্টুডেন্ট, আমরা এর সাথে আমলেও গ্রেপ্তার হয়েছি। তখন ইউনিভার্সিটির ছাত্র শুনলে পরে কখনো গায়ে হাত দিত না, যে আরে এত অমানুষ যে বাচ্চা ছেলের গায়ে হাত দিল। কিন্তু আমার আরেকটি ঘটনা পরীক্ষণ শুনে আমার এত গর্ব অনুভব হলো, যেটা আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। তাকে যখন মারছে, পুলিশ ছেঁচড়ে নিয়ে আসছে, তার মা তার পাশে থেকে বলছে বাবা তুই ভয় পাবি না, তুই যা, তোর সাহস করে তুই থাকবি, তুই কোনো চিন্তা করবি না। আমার কাছে মনে হচ্ছে আমি যেন সেই ম্যাক্সিম গোর্কির পৃথিবী বিখ্যাত সেই উপন্যাস, সেই মায়ের যে ঘটনা, তার জজ সাহেবের এজলাসের সামনে দাঁড়িয়ে বলছে যে আমার ছেলে কি আদর্শ ধারণ করে আমি জানি না, কি রাজনীতি করে আমি জানি না, আমি অল্প কিছু লেখাপড়া জানি, তবে আমার ছেলে অন্যায় করতে পারে না, সে নিশ্চয়ই মানুষের জন্য কাজ করে।
এই যে সরল সহজ এবং একটা সাহসী উক্তি জজ সাহেবের সামনে, সেটার সাথে আমার মনে হলো সানিয়াতের মায়ের ওই ভূমিকাটা। বন্ধুরা আমার, আমরা আগেই বলেছি যে একটা ফ্যাসিবাদ কায়েম করতে হলে এক ধরনের বয়ান তৈরি করতে হয়। সেই বয়ান আমরা দেখেছি, হিটলারেরও দেখেছি, মুসলিনেরও দেখেছি, হাসিনেরও দেখলাম। চেতনা তৈরি করে কি করে রাষ্ট্রকে নিজের আঁচলের মধ্যে বেঁধে রাখতে পারে, সেটা বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী, কোর্ট, হাইকোর্ট থেকে শুরু করে সব শেখ হাসিনার আঁচলের মধ্যে বন্দী। কারো কিছু করার নাই, কেউ কিছু করতে পারে না। তো পৃথিবীর বিভিন্ন দেশে দেশে দেখেছি যে এই ফ্যাসিবাদের চেহারা কিন্তু একই রকম। যেভাবে বলে দিবে সেইভাবে লেখাপড়া করতে হবে। বিশ্ববিদ্যালয়ে আপনার স্বাধীনতার ঘোষক কে? সে ছাত্র যদি বলে জিয়াউর রহমান, তাহলে সে পরীক্ষায় পাশ করতে পারবে না, সে বিসিএস এর চান্স পাবে না, সে কোথাও চাকরি পাবে না। স্বাধীনতার ঘোষকও বলতে হবে শেখ মুজিব, স্বাধীনতা সংগ্রামী শেখ মুজিব, স্বাধীনতা কি শেখ মুজিব সফল, শেখ মুজিবের আমলে দুর্ভিক্ষ হয়নি, এগুলো জিনিসগুলো বলতে হবে, লিখতে হবে। হুমায়ুন আহমেদের মতো প্রখ্যাত লেখককে জজ ডেকে নিয়ে বলেছে যে আপনি যেটা দেওয়ালের মধ্যে লিখেছেন জিয়াউর রহমানের স্বাধীনতার ব্যাপারে, ওটা আপনি পাল্টান। সে বাধ্য হয়েছে সেটি পাল্টাতে। এটাকেই বলে ফ্যাসিবাদ, এটাকেই বলে নাৎসিবাদ। সেই জিনিসটা হচ্ছে, সেটা যে কোনো চেতনা নিয়ে হতে পারে, ধর্মীয় চেতনা নিয়েও ফ্যাসিবাদ হতে পারে। আপনার ভারতে আমরা কি দেখছি, তারা বইয়ের পাঠ্যসূচি পাল্টে দিচ্ছে, বলছে যে সম্রাট আকবর সে সহিষ্ণু ছিল কিন্তু বর্বর, আর সম্রাট বাবর হচ্ছে সে নিষ্ঠুর। এগুলো লিখতে হবে। তো এই যে বিভিন্ন চেতনা বয়ান তৈরি করে যে ধরনের কি বলে যে রাষ্ট্র যেটিকে মানার জন্য বাধ্য করে, সেটাই তো হচ্ছে ফ্যাসিজম। সেই সময়টাই আমরা দেখেছি, সেই সময়টাই পার করেছি। তো সুতরাং এখানে আমি ডক্টর হান্নান চৌধুরী একটা চমৎকার মানুষ। আমার কাছে আমি খুব বড় একাডেমিশিয়ান হিসেবেই উনাকে মনে করি। কারণ এই জন্যই মনে করি, একেবারে দুঃখের দিনে মাঝে মাঝে উনার সাথে দেখা হতো কোথাও। উনি তখন একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, কখনো ডিন, কিন্তু ভয় পেতেন না। এইটা আমাকে মুগ্ধ করতো।